ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের পৃথিবীর গঠন সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তো যারা আবার টিউশনে পড়তে চাও, ভাদুরে আমি পড়াই, তো সেইখানে তোমরা যারা পড়তে চাও অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, তোমরা নাম্বার করে পড়তে এসো। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা পুরো ক্লাসটা দেখো, এবং যদি তোমাদের মনে হয় যে স্যার ঠিকঠাক নোট পড়ায় বা ঠিকঠাক বোঝায়, তাহলে অবশ্যই কিন্তু পড়তে এসো তোমরা। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, এবং আমার এই চ্যানেলটি বেঙ্গল কোচিং 09 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমরা সেই ক্লাসে যাচ্ছি, তোমাদের স্ক্রিনে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও স্ট্রাকচার অফ আর্থ, বিভিন্ন স্তর এবং বিযুক্তি রেখা সম্পর্কে আমরা পৃথিবীর আলোচনা করব। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এইখানে তো দেখো পৃথিবীর গঠন বলছে, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন বা স্ট্রাকচার অফ আর্থ ইন্টেরিয়ার ভূবিদ্যা একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন স্তর এবং বিযুক্তি রেখা, যেমন কন্ডার বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা নিচের দিকে এবার আলোচনা করছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো তোমাদেরকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি পৃথিবীটাকে দেখি, ঠিক আছে, আমি যদি পৃথিবীটাকে দেখি, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তো এই পৃথিবীর যে স্তর ভাগ সাধারণত ভূমিকম্প, কারণ এই যে পৃথিবীর ভূ অভ্যন্তরে ভূমিকম্প তৈরি হয়, এবং ভূমিকম্পের ফলে কিন্তু এই যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার, এই স্তরগুলো এক একটা স্তর দেখতে পাচ্ছ, এখানে ভূত্বক দেখতে পাচ্ছ, তারপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাচ্ছ। এই স্তরগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। তো আমাদের এই যে পৃথিবীর ভূ অভ্যন্তর সাধারণত তিনটি স্তরে, একটা হচ্ছে দেখো ভূত্বক, 2 নম্বর হচ্ছে গুরুমণ্ডল, এবং 3 নম্বর হচ্ছে কি দেখো কেন্দ্রমণ্ডল। তো এই বিষয়টাই আমি তোমাদের সামনে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তো দেখো আমরা যদি এবার দেখি, তোমাদের সামনে এখন আমি এই মুহূর্তে দেখছি, তো প্রথমে যে আমাদের একদম ফার্স্ট স্তর, পৃথিবীর যে প্রথম যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় কি ভূত্বক। সেই স্তরটার নাম হচ্ছে কি ভূত্বক বা কাস্ট বলা হয়। তো বলছে দেখো পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের সবচেয়ে ওপরের স্তরটি হচ্ছে ভূত্বক। তোমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ছবির প্রথম যে একদম আমরা যদি 3টি স্তর দেখি, এইটা একটা স্তর, ঠিক আছে? তারপরে আরও যে স্তরগুলো আরও রয়েছে দেখো, আমি অন্য কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাঝের একটা স্তর আর এই ভিতরে একটা স্তর। তো ওপরেরটা আমরা 3D ভাবে যদি দেখি, তাহলে ওপরে যে স্তরটা রয়েছে, এই যে স্তরটা, এইটাকে বলা হয় কি ভূত্বক, ঠিক আছে? তো এই স্তরটা সাধারণত আমরা যদি দেখি, তাহলে এই স্তরটা কি না পৃথিবীর সবথেকে উপরের স্তর, এবং গভীরতা দেখো এই স্তরের গভীরতা হচ্ছে 30 কিমি, তবে এর গভীরতা সাধারণত আমরা দেখো 60 কিমি পর্যন্ত ধরে নিতে পারি, কিন্তু গড় গভীর হচ্ছে 30 কিমি। তো এই যে ভূত্বক, এই ভূত্বকটা সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করেছি ভূত্বক, একটা যে শিয়াল স্তর আর একটা হচ্ছে কি সীমা স্তর, ঠিক আছে? তো প্রথমে আমরা শিয়াল স্তর সম্পর্কে আলোচনা করব। আমাদের এই যে ভূত্বক রয়েছে, সেই ভূত্বকের যে সীমা স্তর রয়েছে, সেই ভূত্বকের আমরা শিয়াল স্তরটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমে যে বিষয়টা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, যে শিয়াল যে স্তরটা, এই শিয়াল আমরা যদি ভূত্বককে ভাগ করি যে শিয়াল স্তর, তো সেই ভূত্বকটা দেখো মহাদেশীয় ভূত্বক নিয়ে গঠিত শিয়াল স্তরটা, ঠিক আছে? এর গভীরতা কত দেখো শিয়াল স্তরের না 20 থেকে 70 কিমি, এবং গড় গভীরতা হচ্ছে 60 কিমি কিন্তু, ঠিক আছে? উপাদান, এই যে শিয়াল স্তর ভূত্বকের যে এই যে ভূত্বক, সেই ভূত্বকের শিয়াল যে স্তরটা রয়েছে দেখো সিলিকা, এটা হচ্ছে মহাদেশীয় যে স্থলভাগের যে স্তরটা রয়েছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়াল স্তর, ঠিক আছে? তো এখানে দেখো এর উপাদান কি সিলিকা, সিলিকার এসআই, এবং অ্যালুমিনিয়ামের এএল, এবং এই দুটো স্তর বেশি উপাদান থাকার জন্য এই দুটো স্তর নিয়ে কি তৈরি হয়েছে দেখো এসআই প্লাস এএল দিয়ে কি হলো শিয়াল স্তর কিন্তু তৈরি হয়েছে। তো এই স্তরের ঘনত্ব কত না, এই স্তরের ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার ঘনসেমি, ঠিক আছে? এবং দেখো এই স্তরে কি দ্বারা আমরা যে শিয়াল স্তরটা পড়ছি ভূত্বকের, এইখানে কিন্তু তোমার গ্রানাইট ও গ্যানেডোরাইট শিলা দ্বারা কিন্তু গঠিত, ঠিক আছে? তারপরে দেখো এখানে শিলার প্রকৃতিটা, এখানকার এই যে শিয়াল স্তরের যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিটা কিন্তু আম্লিক লঘু প্রকৃতি, ঠিক আছে? এবং গড় উষ্ণতা কত দেখো তোমরা দেখতে পাচ্ছ, গড় উষ্ণতা এই স্তরে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এখানকার গড় উষ্ণতা। তো আমরা শিয়াল স্তরটা গেলাম, এবার আমরা তোমাদের সামনে দেখাবো সীমা স্তরটা, ঠিক আছে?
তো দেখো এই স্তরে আরও দুটো বৈশিষ্ট্য আছে, যে এই ভূমিকম্পের তরঙ্গ, এই ভূমিকম্পের মানে এই যে শিয়াল স্তর, তো শিয়াল স্তরে পি তরঙ্গ 6 থেকে 7 কিমি পার সেকেন্ড বেগে প্রবাহিত হয়, এবং এস যে তরঙ্গ রয়েছে 3.5 কিমি পার সেকেন্ড কিন্তু প্রবাহিত হয়। তো এইখানে একটা বিযুক্তি রেখা দেখা যায়, সেটা হচ্ছে শিয়াল ও সীমার মাঝে, ঠিক আছে। তোমাদেরকে আমি ছবিটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা স্তর তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমি ছবিটা, ঠিক আছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু একটু ওয়েট করো সবাই। তো দেখো এইখানে একটা স্তর রয়েছে, সেই স্তরটা হচ্ছে, হ্যাঁ এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে প্রথমে যে আমরা স্তরটা দেখতে পাচ্ছি, এই যে এই মুহূর্তে দেখো কনরাড বিযুক্তি রেখা, তো এইটা হচ্ছে সীমা এবং শিয়াল স্তরের একটা যে স্তর, ঠিক আছে। তো আমরা আগের পর্যায়ে চলে যাই, তাহলে কি বলছে, শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে, কনরাড বিযুক্তি রেখা কিন্তু রয়েছে, ঠিক আছে। বিজ্ঞানী কনরাড এইটা কিন্তু আবিষ্কার করে। তারপরে রয়েছে দেখো সীমা, সীমাটা কি দেখো, যে শিয়াল স্তরের নিচে মহাসাগরের ভূত্বক, অর্থাৎ আমরা পৃথিবীর যে ভূত্বকটাকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, ঠিক আছে, একটা হচ্ছে মহাদেশীয়, একটা হচ্ছে মহাদেশীয়, আর আরেকটা হচ্ছে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার মহাসাগরীয়, ঠিক আছে। এই যে মহাসাগর, ঠিক আছে, মহাসাগরীয়, এই যে মহাসাগরীয় ভূত্বক, তো কি না সীমা নামে পরিচিত। তো দেখো এর গভীরতা কত হয় না, এর গভীরতা হচ্ছে 5 থেকে 7 কিমি গভীরতা হয়, এবং গড় গভীরতা হচ্ছে 5 কিমি। তো এই যে সীমা স্তর অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরের তলদেশে যে ভূত্বকটা পাওয়া যাচ্ছে, তো এই ভূত্বকের উপাদান কি দ্বারা গঠিত না, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিলিকার এসআই এবং ম্যাগনেসিয়ামের এম নিয়ে গঠিত হয়েছে কি দেখো সীমা স্তর, ঠিক আছে। তারপরে দেখো এখানে ঘনত্ব কত, 3.0 গ্রাম পার ঘনসেমি, এবং শিলা এইখানকার মহাসাগরের তলদেশে যে শিলাটা রয়েছে সেই শিলাটা হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এখানকার শিলার যে প্রকৃতি সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, হ্যাঁ প্রধান হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে। তারপরে দেখো তোমরা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছ, তো এখানকার গড় উষ্ণতা কত দেখো, 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এখানকার গড় উষ্ণতা, ঠিক আছে। তো এইখানে আমরা যদি ভূমিকম্পের তরঙ্গ দেখি এই স্তরে অর্থাৎ সীমা স্তরে মহাসাগরীয় ভূত্বকে, তবে দেখো পি যে তরঙ্গ 7 থেকে 8 কিমি পার সেকেন্ড বেগে প্রবাহিত হয়, এবং এস যে তরঙ্গ রয়েছে সেই এস তরঙ্গ কিন্তু 4.5 কিমি পার সেকেন্ডে কিন্তু প্রবাহিত হয়। তো এখানেও একটা বিযুক্তি রেখা অলরেডি আমরা দেখে নিচ্ছি, এর তলদেশে দেখো ভূত্বক যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ আমরা শিয়াল আর এবং সীমা পড়লাম, শিয়াল সীমার পরে কিন্তু ভূত্বকটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমার গুরুমণ্ডল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ওপরের যে স্তরটা রয়েছে এইটা হয়ে গেল কি আমার ভূত্বক, ঠিক আছে। এই ভূত্বক শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছ এই যে গুরুমণ্ডল শুরু হচ্ছে, তাহলে এই যে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে একটা দেখো এই যে, আচ্ছা আমি কালি চেঞ্জ করে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে, আমি সবুজ কালারটা নিয়ে নিচ্ছি। দেখো এই যে এই স্তরটা দেখতে পাচ্ছ তোমরা, এইটাকে বলা হয় মোহ বিযুক্তি রেখা, যেটা বলা হয় অর্থাৎ ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে যে রয়েছে যে বিযুক্তি রেখা, সেই বিযুক্তি রেখাকে বলা হয় মোহ বিযুক্তি রেখা। আচ্ছা বিযুক্তি রেখা একটু বলে দিই তোমাদেরকে, বিযুক্তি রেখাটা কি, সেটা হচ্ছে পৃথিবীর, এই যে পৃথিবীটা আমি যদি এরকম করে আঁকি, তো এরকম 3টে স্তর রয়েছে, ঠিক আছে। এখানে একটা মাঝারি স্তর রয়েছে, এটা ভূত্বক, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, এবং লাস্টে আছে কেন্দ্রমণ্ডল। তবে যে একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্র যে ভূমিকম্প যখন তরঙ্গ যায়, তাদের বেশ কিছু কিন্তু তরঙ্গের গতিবিধি পরিবর্তন হয়, যে অঞ্চলগুলোতে পরিবর্তন হয় সেই অঞ্চলটাকে বলা হয় বিযুক্তি রেখা। তাহলে এই জায়গাটা আমি ছবিটা দেখো, ভূত্বক থেকে গুরুমণ্ডলে যখন প্রবেশ করে, গুরুমণ্ডল থেকে ভূত্বকের দিকে যখন এই ওপরের দিকে ভূমিকম্প তরঙ্গ যায়, ঠিক তখন ভূমিকম্প কিন্তু কি হয় না, তরঙ্গর গতিবিধি চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জ জায়গাগুলোকে বলা হয় এক একটা বিযুক্তি রেখা। তো বিভিন্ন বিজ্ঞানী তারা আবিষ্কার করেছে এই বিযুক্তি রেখাগুলো, তাদের নাম অনুসারে এই নামটা হয়েছে। তো ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে না, মোহরভিষিক বিযুক্তি রেখা, যেটা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তারপরে দেখো তারপরে এবার আমরা যদি গুরুমণ্ডল দেখি, গুরুমণ্ডল পৃথিবীর থেকে আমরা ভূত্বকটা শেষ করলাম, এবার আসছি দেখো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল হচ্ছে সেকেন্ড স্তর পৃথিবী। তাহলে পৃথিবীটাকে আমরা যদি এই বরাবর আঁকি, তাহলে এই স্তরটাকে বলা হয় কি আমাদের ভূত্বক বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে আরেকটা দেখো, আরেকটা হচ্ছে এইরকম একটা স্তর, তাহলে আমরা প্রথমের ওপরের যে স্তরটা পাচ্ছি এটা হচ্ছে ভূত্বক, তারপরে এই যে স্তরটা পাচ্ছি এটাকে বলা হয় গুরুমণ্ডল, আর মাঝের এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এই স্তরটা, ঠিক আছে। তো দেখো এবার আমরা আলোচনা করছি এই যে এই স্তরটা, অর্থাৎ মাঝের যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা আলোচনা করছি। তো সেই স্তরটা কি দেখো,
এটা হচ্ছে ভূত্বকের নিচের স্তর গুরুমণ্ডল নামে পরিচিত। এর গভীরতা কত না 2900 কিমি, অর্থাৎ মোহ বিযুক্তি রেখা। তোমরা স্ক্রিনের ছবিটা দেখো, এই যে মোহ বিযুক্তি রেখা, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি দেখি, আচ্ছা ছবিটা আমি একটু মুছে দিচ্ছি। এই যে দেখো এইখানে একটা বিযুক্তি রেখা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মোহ বিযুক্তি রেখা বলছে, এই বিযুক্তি রেখা থেকে আমরা যদি নিচের দিকে যাই তো আমাদের কত মানে 2900 কিমি, কত কিমি 2900 কিমি পর্যন্ত কিন্তু আছে এই গুরুমণ্ডলটা, ঠিক আছে। এর গড় গভীরতা বললাম যে 2900 কিমি। তারপরে চলো, তারপরে আমরা দেখি এই স্তরে দেখি তো এই স্তরে দেখো আয়তন এবং ভর বলছে পৃথিবীর মোট আয়তনের 83%। অর্থাৎ আমরা যদি পৃথিবীকে আমরা দেখি, এই যে পৃথিবী, এই পৃথিবী ধরে নাও এটা একটা পৃথিবী, তো পৃথিবীর এই যে মোট আয়তনের 83% এবং মোট ভর মানে ওজনের কিন্তু 68% গুরুমণ্ডল অধিকার করেছে। এটাকে দুটো ভাগে ভাগ করা হয় গুরুমণ্ডলকে, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হচ্ছে কি নিম্ন গুরুমণ্ডল। তো এটার আবার নাম দেওয়া হয়েছে, দেখো ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হয় কি ক্রফের সীমা। কেন বলা হয় আমরা নিচে আসছি, ঠিক আছে। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, ঠিক আছে, দেখো আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে একটা হচ্ছে ক্রফের সীমা, তোমরা দেখতে পাচ্ছ এটা ক্রফের সীমা, আর এইটা হচ্ছে কি এই হলুদ কালারের যে অংশটা আছে এটা হচ্ছে কি নিফের সীমা স্তর। তো চলো এবার আমরা এই ক্রফের সীমা স্তরটাই তোমাদের সামনে আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো বলছে ঊর্ধ্ব গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে এই স্তরটা গঠিত। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে গুটিরবাগ স্তর, একটা হচ্ছে গলিত সাইন স্তর। তাহলে আমরা এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল, অর্থাৎ আমরা যদি স্তরকে ভাগ করে দেখি, পৃথিবীর যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে যদি আমরা ভাগ করে দেখি তাহলে দেখতে পাবো, এখানে আমি ছবিটা মুছে দিচ্ছি। তো দেখো এইখানে একটা দেখো আমি যদি পৃথিবীকে এইভাবে 3D ভাবে আঁকাই, তো এইটা তো আমার চলে গেল ভূত্বক। তো এই ভূত্বককে আবার দেখো এখানে আরেকটা যদি আমি স্তর আঁকি, এইখান থেকে আমার শুরু হয়ে যাচ্ছে কি না এই ভূত্বকে এই লাল কালারের নিচের স্তর থেকে চলে আসছে কি না আমার আসছে গুরুমণ্ডল শুরু হচ্ছে। গুরুমণ্ডল ধরে নাও এই বরাবর, ঠিক আছে। আমি আরেকটা নতুন কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। তো এই যে হলুদ কালারটা, ধরো এই যে স্তরটা রয়েছে, এই যে, হ্যাঁ, তাহলে এই যে টোটাল যে অংশটা এটাকে বলা হয় গুরুমণ্ডল। তো গুরুমণ্ডল ওই যে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই উপরের অংশটা যেটা রয়েছে সেই অংশটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি গুটেনবার্গ স্তর, এই যে এই উপরের অংশটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা গুটেনবার্গ স্তর, একটা হচ্ছে গলিতাইন স্তর। তো দেখো প্রথমে গুটেনবার্গ স্তরটা রয়েছে, দেখো একদম মোহ বিযুক্তি থেকে 400 কিমি পর্যন্ত, অর্থাৎ এই যে আমরা এখানে মোহ বিযুক্তি পড়লাম সেই মোহ বিযুক্তি থেকে নিচের দিকে যদি আমরা যাই তোমার কত 410 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর গলিতাইন স্তরটা কত না এই যে 410 কিমি, ঠিক আছে। নিচের দিকে যদি আমরা 410 কিমি দেখি, এই 410 কিমি পর্যন্ত একদম এই যে 2900 কিমি রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, 2900 কিমি এই পর্যন্ত কিন্তু বিস্তৃত। এর গভীরতা কত দেখো, যে গভীরতা মোহ বিযুক্তি থেকে 30 কিমি থেকে 700 কিমি, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল কত না ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে 30 থেকে 700 কিমি পর্যন্ত বিস্তৃত ঊর্ধ্ব গুরুমণ্ডল। এখানকার উপাদান কি দেখো, এখানকার উপাদান হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে। ক্রোমিয়ামের CO নিয়েছে, তারপরে ফেরাস বা ফেরাস অক্সাইড বা লোহা বা Fe নিয়েছে, এবং আয়রন যেটা লোহা, এবং সিলিকনের দেখো SI নিয়েছে, এবং ম্যাগনেসিয়ামের Ma, ঠিক আছে। তো এই চারটি উপাদান দিয়ে গঠিত দেখো F, তারপরে SI, তারপরে Ma, এই চারটি উপাদান নিয়ে তৈরি হয়েছে কি ক্রফের সীমা, অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলটাকে কি বলা হয় ক্রফের সীমা। এই চারটি উপাদান থাকার কারণে মানে এই যে গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডল রয়েছে, এই ঊর্ধ্ব গুরুমণ্ডল এই চারটি স্তর কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। মানে এই চারটি উপাদান দিয়ে গঠিত, তার জন্য এটাকে বলা হয় ক্রফের সীমা। তারপরে ঘনত্ব কত দেখো, তো ঘনত্ব যদি আমরা দেখতে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তো দেখো এই মুহূর্তে যে ঘনত্ব তোমাদেরকে আমি বলি, তো ঘনত্ব তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে 3.4 থেকে 4.5 গ্রাম পার ঘন সেমি কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে। তো তারপরে দেখো এখানকার গড় উষ্ণতাটা আমরা দেখি, যদি 1300 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা ঊর্ধ্বগুরুমণ্ডলে 1300 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পাবো উষ্ণতা। তো ভূমিকম্পের এখানে বিভিন্ন তরঙ্গ, যে ভূমিকম্পের তরঙ্গ দেখা যায় সেই ভূমিকম্পের তরঙ্গ দেখো পি তরঙ্গ কিন্তু 6 থেকে 8 কিমি পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে কিন্তু এটা যায়, ঠিক আছে। এবং এস তরঙ্গ
কিভাবে প্রবাহিত হয় না 3 থেকে 4 কিমি পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এই স্তরের মধ্য দিয়ে 3 থেকে 4 কিমি কিন্তু প্রবাহিত হয়। তো এখানে একটা বিযুক্তি রেখা দেখা যায়, মানে ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা দেখা যায়, যেটাকে বলা হয় রেপিত্তি বিযুক্তি রেখা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ছবিটা আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ রেপিত্তি বিযুক্তি রেখা, এই যে ছবিটার দিকে খেয়াল করো, সেই ছবিটার এই যে স্তরটা রয়েছে, এই যে গুরুমণ্ডলের এই যে ক্রফের সীমা এবং নিফের সীমা, ঠিক আছে, এই যে স্তরটা রয়েছে, এই স্তরের মাঝে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই যে রেপিত্তি বিযুক্তি রেখা দেখতে পাচ্ছ। তাহলে এইটা হয়ে গেল কি রেপিত্তি বিযুক্তি রেখা। চলো এবার পরের স্তরটা আমরা দেখি। তো এবার দেখো নিম্ন গুরুমণ্ডলে আমরা কিন্তু চলে এসেছি। কোন মণ্ডলে? নিম্ন গুরুমণ্ডলে। তো নিম্ন গুরুমণ্ডল কোনটা? এই ছবিটা থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নিফেসীমা যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে 29 হলুদ কালার যে স্তরটা রয়েছে, এইটাকে বলা হয় কি নিফেসীমা। তো চলো এই স্তরটা সম্পর্কে এবার আলোচনা করি আমি। তো দেখো এখানে কি বলছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর, এখানকার গভীরতা কত না রেপিত্তি বিযুক্তি রেখা থেকে প্রায় 700 থেকে কত না 2900 কিমি। তোমরা দেখতে পাচ্ছ এই 2900 কিমি স্তরটা হচ্ছে তোমার নিম্ন গুরুমণ্ডল বা নিফেসীমা বলা হয়। এখানে কি কি উপাদান দ্বারা গঠিত? দেখো নিম্ন গুরুমণ্ডলটা নিকেল, ফেরাস অক্সাইড বা আয়রন যেটা লোহা, এবং সিলিকন, ম্যাগনেসিয়াম এবং এই 4টি উপাদান দ্বারা কিন্তু গঠিত। তো এই 4টি উপাদানের প্রত্যেকটা ফার্স্ট যে দেখো সংকেত নিয়ে তৈরি হয়েছে কি, দেখো নিফের সীমা, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখো নিফের সীমা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। এটা অর্থাৎ নিম্ন গুরুমণ্ডলের অপর নাম কি? নিফের সীমা। কারণ কি, এখানে 4টি যে উপাদান রয়েছে নিকেল, ফেরাস অক্সাইড এবং সিলিকন আর ম্যাগনেসিয়াম। তারপরে দেখো এখানে আমরা যদি ঘনত্ব দেখি, এই স্তরে ঘনত্ব 4.5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি এই স্তর গড়ে উঠেছে। তারপরে গড় উষ্ণতা কত না 2400 ডিগ্রি থেকে একদম তোমার 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এখানকার উষ্ণতা পায়। এখানকার ভূমিকম্পে যে তরঙ্গ, অর্থাৎ এই স্তর দিয়ে যখন ভূমিকম্প তরঙ্গ প্রবাহিত হয়, তো পি তরঙ্গ 11 কিমি পার সেকেন্ডে কিন্তু প্রবাহিত হয় এবং এস তরঙ্গ 7 কিমি পার সেকেন্ডে কিন্তু প্রবাহিত হয়। তো দেখো তারপর আছে মেসোস্ফিয়ার, হচ্ছে নিম্ন গুরুমণ্ডলকে মেসোস্ফিয়ারও কিন্তু বলা হয়। ঠিক আছে, তারপরে বিযুক্তি রেখা। তো এখানে একটা বিযুক্তি রেখা দেখা যায়, অলরেডি আমি বলে দিয়েছি বিযুক্তি রেখা কি না, একটা যখন স্তর থেকে আরেকটা স্তরে ভূমিকম্পের গতি পরিবর্তিত হয়, তার মাঝে যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় কি না বিযুক্তি রেখা। তো একইভাবে দেখো এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা, বা এই গুটেনবার্গ বিযুক্তি রেখা কিন্তু দেখা গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ গুরুমণ্ডল তোমরা আমাদেরকে, আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেটা হচ্ছে স্ক্রিনে দেখো, আমি এখানে ছবিটা মুছে দিই, তারপর অন্য একটা কালার দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি নিয়ে নিলাম এই কালারটা, ঠিক আছে। তো এবার দেখো এই যে স্তরটা দেখতে পাচ্ছ, গুটেনবার্গ স্তর দেখতে পাচ্ছ, যে এইখানে দেখো একটা স্তর সৃষ্টি হচ্ছে, মানে এইখানে আমার গুরুমণ্ডলটা শেষ হয়ে গেল, আর এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে কি না আমার কেন্দ্রমণ্ডল, তার মাঝে যে এই যে স্তরটাকে বলা হয় কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলো আমরা নেক্সট আলোচনায় যাই। তো এবার আসছি, আমি কি আসবো তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এবার আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করব। তো কেন্দ্রমণ্ডল দেখো তোমরা স্তরটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ছবিটা, হ্যাঁ, এখানে রয়েছে এই যে মাঝে যে দুটো স্তরটা রয়েছে, এই যে এই স্তরটাকে বলা হয় কি কেন্দ্রমণ্ডল। পৃথিবীর একদম ভেতরে যে স্তরটা রয়েছে, এই স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল স্তর। তো বলছে দেখো এই যে স্তরটা রয়েছে, এই স্তর হচ্ছে ভূ অভ্যন্তরের সর্বশেষ স্তর, যা পৃথিবীকে বেষ্টন করে আছে এই কেন্দ্রমণ্ডল। তো এই স্তর আবিষ্কার কি করেছিল? রিচার্ড ডিকসন ওল্ডহাম কিন্তু এই স্তরটা আবিষ্কার করেছিল। এই স্তর হচ্ছে গড় গভীরতা কত না গুটেনবার্গ বিযুক্তি রেখা, সরি এখানে একটু বানান মিস্টেক হয়েছে, এখানে বিযুক্তি রেখা হবে। তো সেই বিযুক্তি রেখা থেকে অর্থাৎ 2900 কিমি থেকে 6371 মিটার পর্যন্ত কিন্তু এই স্তরের গভীরতা। তাহলে দেখো আয়তন, এখানে আয়তন ও ভর কত বলছে, এখানে 16% মোট আয়তন, অর্থাৎ পৃথিবী যদি আমরা দেখি, এই যে পৃথিবীটা দেখি, তাহলে এই পৃথিবীর মোট আয়তনের 16% এবং মোট ভরের কত না 32%, অর্থাৎ এই পৃথিবীর মোট ভরের 32% কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো এবার যে বিষয়টা তোমাদের সামনে এই মুহূর্তে আমি আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো এইখানে নিফেল লেয়ার, অর্থাৎ অত্যন্ত ভারী একটা লেয়ার আছে, এবং এটা লোহা এবং লোহা দিয়ে কিন্তু আর নিকেল দিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে। এবং এটাকে আবার দুটো ভাগে বিভক্ত হয়, অর্থাৎ আমরা কেন্দ্রমণ্ডলকে নিফে স্তর নামে কিন্তু জানি।
এবং এই স্তরে দুটো উপবিভাগ দেখা যায়। একটা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্ক্রিনে, সেটা হচ্ছে একটা বহিকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তোমরা ছবিটার দিকে যদি লক্ষ্য করো এইখানে, তো দেখো এইখানে ছবিটার দিকে দেখো, এইটা হচ্ছে দেখো কেন্দ্রমণ্ডলের অর্ধতরল একটা স্তর যেটাকে বলা হয় বহিকেন্দ্রমণ্ডল। এখানে দেখতে পাচ্ছ তোমরা বহিকেন্দ্র লেখা আছে। তারপরে দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল, তোমরা এই যে স্তরটাকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো আমি প্রথমে এই যে বহিকেন্দ্রমণ্ডল, এই বিষয়টা কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করছি। তো প্রথমে দেখো বহিকেন্দ্রমণ্ডল, তো কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো গভীরতা কত বহিকেন্দ্রমণ্ডলে, না গুটেনবার্গ বিচ্ছিন্নতা বা বিযুক্তি রেখা থেকে 2900 কিমি থেকে 5150, অর্থাৎ এই যে গুটেনবার্গ বিযুক্তি রেখা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইখান থেকে নিচের দিকে যদি আমি যাই, প্রায় তোমার কত 5150 কিমি বা কিমি যেটা রয়েছে, সেই স্তরটা হয়ে গেল কি না বহিকেন্দ্রমণ্ডল। এখানকার উপাদান কি দেখো, এখানকার অর্ধতরল উপাদান লোহা, নিকেল এবং কোবাল্ট নিয়ে কিন্তু গঠিত এই স্তরটা। এখানে অর্ধতরল অবস্থায় রয়েছে, ঠিক আছে, পুরোপুরি একদম তরল নয়, এক থক থেকে জেলির মতো। তারপর দেখো ঘনত্ব, এখানে ঘনত্ব দেখো কত না 10 থেকে 12 গ্রাম পার ঘন সেমি কিন্তু এইখানে স্তরটা দেখা যায়। তারপর এখানকার গড় উষ্ণতা দেখো, এখানে কত রয়েছে না রয়েছে দেখো 3500 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই স্তরের উষ্ণতা কিন্তু দেখা যায়। তো এখানে ভূমিকম্পের তরঙ্গ দেখো পি তরঙ্গ 8 থেকে 10 কিমি পার সেকেন্ডে কিন্তু প্রবাহিত হয়, এবং এস তরঙ্গ কিন্তু এই স্তরে প্রবাহিত হয় না। অর্থাৎ আমরা কি পেলাম, যে এই যে কেন্দ্রমণ্ডলটা আমরা ভূত্বক এবং গুরুমণ্ডলে আমরা এস তরঙ্গ প্রবাহিত হতে দেখেছিলাম, কিন্তু আমরা এই যে কেন্দ্রমণ্ডলটা রয়েছে, কেন্দ্রমণ্ডলে কিন্তু কোনো এস তরঙ্গ কিন্তু প্রবাহিত হয় না। তারপরে আমরা তাহলে কি বুঝতে পারলাম এখান থেকে যে আমরা বুঝতে পারছি যে কেন্দ্রমণ্ডল অর্থাৎ কেন্দ্র মাঝের যে স্তরটা রয়েছে, তোমরা ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে স্তরটা রয়েছে, এই যে কেন্দ্রমণ্ডলের যে স্তরটা রয়েছে, এইখানে কোনো এস তরঙ্গ প্রবাহিত হয় না। তার কারণ হচ্ছে এখানে তরল, কারণ এস তরঙ্গের বৈশিষ্ট্য আমরা যখন পড়বো সেখানে বলা হচ্ছে এস তরঙ্গ তরল স্তর দিয়ে প্রবাহিত হয় না, তার জন্য এই স্তরে প্রবাহিত হয় না। তো দেখো এখানে পৃথিবীর চৌম্বক ধর্মক্ষেত্র, এই স্তরটাকে বা কেন্দ্রমণ্ডলটাকে বলা হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। কেন বলছে, এই স্তর অর্ধ কঠিন অবস্থায় আছে, পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করছে, সান্দ্র অবস্থায় থাকে, এখানে থকথকে জেলের মতো একটা, যে এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকায় বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করেছে। যখন এই পৃথিবীটা যখন ঘুরছে, তখন এই যে মাঝের যে স্তরটা রয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু লোহা থাকে এবং লোহা প্রচণ্ড গতি সৃষ্টি করে, তখন কিন্তু কি হয় না, এইখানে চৌম্বক ক্ষেত্র কিন্তু সৃষ্টি করেছে এই স্তরটায়। বহিকেন্দ্রমণ্ডল, তো বলছে এই যে বহিকেন্দ্রমণ্ডল, ঠিক আছে, এই বহিকেন্দ্রমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ, বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্র মাঝেও কিন্তু একটা বিযুক্তি রেখা দেখা যায়। তো তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ছবিটা, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখো, আচ্ছা এই যে তোমরা ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যে একটা দেখো এই ওপরে যে স্তরটা, এই স্তরটাকে বলা বহিকেন্দ্রমণ্ডল, আর এই নিচের স্তরটাকে বলা হয় কি অন্তঃকেন্দ্রমণ্ডল। তাদের মাঝে একটা বিযুক্তি রেখা দেখো, লেম্যান বিযুক্তি রেখা, বুঝতে পেরেছো? তাহলে দুটো স্তরের মাঝে কি রয়েছে, লেম্যান বিযুক্তি রেখা। তো চলো আবার আমরা ফিরে যাচ্ছি সেই আলোচনায়। তো এবার দেখতে পাচ্ছ অন্তঃকেন্দ্রমণ্ডল এবং শেষ, পৃথিবীর একদম শেষ স্তর, ঠিক আছে। তো শেষ যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড লেম্যান 1936 সালে কিন্তু এই স্তরটি আবিষ্কার করেছেন। তিনি বলেছেন যে অর্ধতরল বহিকেন্দ্রের একদম অভ্যন্তরে, অর্থাৎ অর্ধতরল রয়েছে, তারপর একদম শেষে যে স্তরটা রয়েছে সেটাকে একদম শক্ত স্তর। অন্তঃকেন্দ্রমণ্ডল প্রকৃতি কেমন, এই স্তরটা কিন্তু শক্ত হয়, বহিকেন্দ্রমণ্ডলের মতো কিন্তু তোমার অর্ধতরল হয় না। এখানে কি, তো দেখো এর আগে বিজ্ঞানীরা মনে করতেন যে কেন্দ্রমণ্ডল অবিভক্ত স্তর যা অর্ধতরল পদার্থ দিয়ে গঠিত, কিন্তু তারা এটা আগে মনে করত। তো গভীরতা কত দেখো, বলছে এখানকার লেম্যান বিযুক্তি রেখা অর্থাৎ 5150 থেকে 6371 কিমি পর্যন্ত এই যে স্তরটা রয়েছে পৃথিবীর কিন্তু বিভক্ত। তারপর উপাদান দেখো, এখানে উপাদান কত, এখানে সাধারণত কঠিন লোহা পাওয়া যায়, এখানে উপাদান সাধারণত কি পাওয়া যায়, কঠিন লোহা পাওয়া যায়। এবং ঘনত্ব দেখো 13.3 থেকে 13.6 পার গ্রাম পার ঘনসেমি এখানে কিন্তু ঘনত্ব রয়েছে এখানকার। অর্থাৎ আমরা যদি কেন্দ্রমণ্ডলের একদম অন্তঃকেন্দ্রমণ্ডলে চলে যাই, এই যে একদম অন্তঃকেন্দ্রমণ্ডলে, তো এই জায়গাটায় আমাদের কি রয়েছে, এখানকার ঘনত্ব কত না পদার্থের 13.3 থেকে একদম কত 13.6 গ্রাম পার ঘনসেমি। এখানকার গড় উষ্ণতা কত না 5000 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, 5500 ডিগ্রি 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে উষ্ণতা দেখা যায়। তারপর ভূমিকম্পের তরঙ্গ, যে এইখানে শুধুমাত্র পি তরঙ্গ প্রবাহিত হয়, যেটা 11 কিমি পার সেকেন্ডে, কিন্তু এস তরঙ্গ এই স্তরে প্রবাহিত হয় না। তার কারণ হচ্ছে এই স্তর দিয়ে আগের স্তরে যেহেতু এস তরঙ্গ বিলুপ্ত হয়েছে, এই স্তর দিয়ে প্রবাহিত না। তো এখানে আরেকটা জিনিস পড়তে হবে যে শিলামণ্ডল
আর ক্ষুব্ধমণ্ডল, এই দুটো স্তর পড়তে হবে যেহেতু এর সঙ্গে রিলেটেড। তো দেখো শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার কাকে বলা হয়? তো এটা হচ্ছে গ্রিক শব্দ, মানে শিলামণ্ডল। তো লিথোস অর্থাৎ শিলা এবং স্ফিয়ার অর্থ হচ্ছে মণ্ডল। ভূত্বক এবং গুরুমণ্ডলের ওপরে অংশ নিয়ে স্তরটা গঠিত। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে তোমরা ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ, যে ভূত্বক দেখতে পাচ্ছ এবং এইখানে কি গুরুমণ্ডলের ওপরের অংশ। তাহলে এই যে স্তরটা রয়েছে এই স্তরটাকে আমরা কি বলছি, একত্রে শিলামণ্ডল বলছি। অর্থাৎ ভূত্বকের ওপরে ভূত্বক এবং গুরুমণ্ডলের ওপর যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা কি বলছি এখানে, না শিলামণ্ডল বলছি। এখানকার গড় গভীরতা কত, না 100 কিমি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যদি আমরা যাই 100 কিমি পর্যন্ত আমাদের যে স্তরটা রয়েছে সেটাকে আমরা একত্রে শিলামণ্ডল। এখানকার ঘনত্ব কত, 3.5 গ্রাম পার ঘন সেমি। তো 1911 সালে এইচ লাভ তার সাম প্রবলেম অ্যান্ড জিওনোমিস যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থের প্রবন্ধে তিনি কিন্তু পৃথিবীর সব থেকে ওপরে যে শক্ত স্তরটা রয়েছে এই স্তরটা বর্ণনা দেন। এবং জোসেফ ব্যারেল 1914 সালে, ঠিক আছে, জোসেফ ব্যারেল 1900 কত সালে, না 14 সালে, এই 1914 সালে এই স্তরটার নামকরণ করেছিলেন লিথোস্ফিয়ার। তাহলে লিথোস্ফিয়ার নামকরণ করেছিলেন কে, জোসেফ ব্যারেল। এবং এইটা আবিষ্কার করেছিলেন কে, না এইটা আবিষ্কার করেছেন এইচ লাভ, ঠিক আছে। তিনি তার গ্রন্থে কিন্তু এই সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন, কিন্তু এটা পুরোপুরিভাবে ব্যাখ্যা এবং নামকরণ করেছিলেন কে, জোসেফ ব্যারেল 1914 সালে, ঠিক আছে। এবার আমরা অ্যাস্থোনিস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল সম্পর্কে জানবো, যেটা আমরা এর আগে জানিনি, মানে বলা হয়নি তোমাদেরকে। তো লাস্টের দিকে আমি এটা আলাদাভাবে দেখছি। তো দেখো অ্যাস্থোনিস্ফিয়ার কি, অ্যাস্থোনিস্ফিয়ার এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এই মুহূর্তে, আমি তোমাদেরকে দাঁড়াও এটা ক্লিয়ার করে নিই তারপরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ থিকনেসটা আমি কমিয়ে নিই, এখানে লাল, আচ্ছা এই যে স্তর লাল যে একটা স্তর দেখতে পাচ্ছ ভূত্বকের নিচে, এই স্তরটাকে বলা হয় কি, অ্যাস্থোনিস্ফিয়ার। বোঝা গেল? তো এই স্তর সম্পর্কে এবার আমরা জানবো। তো এই স্তরটা দেখো, তো অর্থ কি দেখো, গ্রিক শব্দ অর্থাৎ দুর্বল স্তর, অ্যাস্থোনিস্ফিয়ার অর্থ স্পিয়ার অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ দুর্বল মণ্ডল, ঠিক আছে। তো এটা 1914 সালে জোসেফ ব্যারেল সর্বপ্রথম অ্যাস্থোনির নামকরণ করেন তিনি। এছাড়াও কি দেখো এখানকার বিস্তৃতি কত, বলছে শিলামণ্ডল নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশ প্রায় 100 থেকে 350, অর্থাৎ 350 পর্যন্ত, ঠিক আছে, 350 কিমি পর্যন্ত যে স্তরটা রয়েছে 100 থেকে, সেটাকে আমরা বলি এই অ্যাস্থোনিস্ফিয়ার। তো এই স্তরটা কি অত্যাধিক চাপ আর তাপে সান্দ্র অবস্থায় বা থক থেকে জেলির মতো কিন্তু অবস্থা এখানে দেখা যায়। তো উপাদান দেখো এখানে অলিভিন এবং পাইরক্সিন খনিজ সমৃদ্ধ পেরিডাইট শিলা এই স্তরটা গঠিত। অর্থাৎ অলিভিন এবং পাইরক্সিন যে শিলাটা রয়েছে সেই শিলাটা কিন্তু এখানে দেখা যায় সাধারণত। তারপর দেখো এই জায়গাটায় কিন্তু আমরা পরিচলন স্রোত কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। পরিচলন স্রোত আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে ভূগর্ভের তাপ, মানে চাপে এখানে পদার্থগুলো উত্তপ্ত অবস্থায় উপরের দিকে উঠে আসে, আবার ওপরের অপেক্ষিত ঠান্ডা ভারী পদার্থের নিচের দিকে নেমে যায়। অর্থাৎ একবার আমরা যদি দেখি জল যখন গরম হয় কোনো একটা পাত্রে, ঠিক আছে, এটা ধরো একটা পাত্র, সেই পাত্রে যখন জল গরম হয় জলটা কি হয়, এই বুদবুদ শিষ্যতে একবার উপরের দিকে উঠে আসে, আবার একবার কি নিচের দিকে এভাবে নেমে যায়, আবার এভাবে ওঠে। এই যে এই স্তরটাও ঠিক এইভাবে তোমার পরিচলন স্রোত সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতটা বিজ্ঞানী আর্থার হোমস সর্বপ্রথম কিন্তু তার পরিচলন স্রোত তত্ত্বে কিন্তু আলোচনা করেছেন। তো দেখো অ্যাস্থোনিস্ফিয়ারের সৃষ্ট পরিচলন স্রোতের কারণে এখানে যে পৃথিবীর যে প্লেট বা পাতগুলি রয়েছে সেই পাতগুলি কিন্তু চলনশীল। আমরা পাত চ্যাপ্টারে যখন যাবো তখন সেখানে আমরা বিস্তারিত পড়বো, তিন রকম পাত সীমানা দেখা যায়। তো এর প্রভাবে কি হচ্ছে না, ভূপৃষ্ঠের বিভিন্ন গাঠনিক পরিবর্তন, বিভিন্ন কোনো জায়গায় দেখা যাচ্ছে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, কোথায় পর্বত সৃষ্টি হচ্ছে, কোথায় পাহাড় সৃষ্টি হচ্ছে, মালভূমি সৃষ্টি হচ্ছে, এই সমস্ত কারণে। হ্যাঁ, তো দেখো এখানে একটা স্তর দেখা যায়, এই স্তরটাকে বলা হয় লো ভ্যালোসিটি জোন বলা হয়। কি বলা হয়, এই অ্যাস্থোনিস্ফিয়ার স্তরটাকে বলে লো ভ্যালোসিটি জোন। কেন বলা হয়, যে দেখো শিলামণ্ডলের ওপরে ক্ষুব্ধমণ্ডলে প্রবেশ মাত্র ভূতরঙ্গের গতিবেগ কমে যায়। অর্থাৎ আমরা যদি দেখি এই যে যখন আমরা কেন্দ্রমণ্ডল বা অন্য কোনো স্তর থেকে যখন একটা ভূমিকম্প উপরের দিকে যায়, তখন এই স্তরে যখন প্রবেশ করে তখন কি হচ্ছে, ভূকম্পের তরঙ্গের গতিবেগটা কিন্তু কমে যায়। কি করে, কমে যায়। সে এই কারণে অ্যাস্থোনিস্ফিয়ারকে বলা হয় লো ভ্যালোসিটি জোন। অর্থাৎ আমরা যদি দেখি অ্যাস্থোনিস্ফিয়ারে যখন যে কোনো ভূমিকম্প তরঙ্গ, সেটা পি হতে পারে, এস হতে পারে, এই দুটো তরঙ্গ, যে কোনো তরঙ্গ যখন এই স্তরে প্রবেশ করে তার গতিবেগটা তুলনামূলকভাবে কিন্তু কমে যায়। এই কারণে এই স্তরটাকে বলা হয় কি, লো ভ্যালোসিটি জোন বলা হয়। তো এখানকার গুরুত্ব কি, সে প্লেট টেকটনিক থিওরি এবং আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট এই স্তরের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ আমরা এই স্তর দিয়ে কিন্তু আমরা প্লেট টেকটনিক যে থিওরি সেই থিওরিটা কিন্তু আলোচনা আমরা করতে পারি, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত
আর অর্থাৎ 3টে আমি স্তর তোমাদের সামনে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই স্তরটাকে আবার বিভিন্ন বিজ্ঞানীগণ, তোমরা দেখতে পাচ্ছ এইটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করাবো যে বিভিন্ন বিজ্ঞানী এবং ভূবিজ্ঞানীকৃত ভূ অভ্যন্তরে বিভাজন, অর্থাৎ আমরা এই যে 3টে স্তর পড়লাম, এই 3টি স্তরকে আবার অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্ন ভাগে ভাগ করেছে, বিভিন্ন নাম দিয়েছে, কেউ শিয়াল, সীমা, নাইন, অনেকগুলো আছে। তো একটা নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটা আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওতে পুরো বিষয়টা, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 3টে যে স্তর, সেই 3টে স্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম যে পৃথিবীর 3টি স্তর রয়েছে। সেই পৃথিবীর 3টি স্তর হচ্ছে, একটা হচ্ছে কি দেখো, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই ভূত্বককে দুটো ভাগে ভাগ করা হয়, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে শিয়াল স্তর, একটা হচ্ছে কি সীমা স্তর। এই গুরুমণ্ডলকে তাই দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রফেসীমা স্তর, একটা হচ্ছে কি নিফেসীমা স্তর। এবং কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল একটা, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই হচ্ছে পৃথিবীর স্তর বিন্যাস, ঠিক আছে। আশা করি তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।